সংসদে ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ 3 দিনের ভূমি সেবা মেলায় উদ্বোধন করবেন সরকার প্রধান। অ্যাসেসমেন্ট ভ্যালু $2 কমানোর দাবি নাকচ ভারতের। পাথর আমদানিতে অনিশ্চয়তা, রাজস্ব হারানোর পাশাপাশি বেকার হয়ে পড়েছে শ্রমিক। ফেনীর মুহুরী নদীতে ব্রিজের অভাবে দুর্ভোগে মানুষ, 50 বছর বাঁশের সাঁকো দিয়ে পারাপার। কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনে নেমে এসেছে স্থবিরতা। এবং কুমিল্লায় 2.5 লক্ষাধিক গবাদি পশু বিক্রির অপেক্ষায়। কুরবানির চাহিদা মিটিয়ে উদ্ধৃত থাকবে 12,000। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় নারী সংসদ সদস্যদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার এক সভায় দলের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। সচিবালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে তথ্য সমৃদ্ধ হতে হবে। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কে পরিষ্কার ধারণাও রাখতে হবে। জাতীয় সংসদে বক্তব্য রাখার ক্ষেত্রে নারী এমপিদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। স্ব এলাকায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্বারোপও করেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে কেউ যাতে জনগণকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকতে হবে। আজ শুরু হচ্ছে 3 দিনের ভূমি সেবা মেলা। সকালে তেজগাঁ ভূমি ভবনে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তার কথা বিবেচনায় কৃষিজমি অন্য কাজে ব্যবহার করতে দেয়া হবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমি মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। আর এ সময় প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য। সারা দেশে 893টি সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বল্প খরচে ভূমি সেবা দেয়া হচ্ছে। আগামীকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন, সারা দেশব্যাপী এটা একই সঙ্গে হবে। কৃষি জমি আর কোনো কাজে আমরা ব্যবহার করতে দেবো না। ভূমি মন্ত্রণালয় এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা প্রোটেকশন দেব যে আমাদের ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তায়। ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত এবং হয়রানি ছাড়া সেবা প্রদানের যে প্রচেষ্টা, এটাকে দৃশ্যমান করা, জনগণকে আমাদের যে সেবাগুলো আমরা প্রোভাইড করছি, অনেকে কিন্তু এটার ব্যাপারে সচেতন না, ওনাদেরকে এ ব্যাপারে সচেতন করা। আগামী অর্থ বছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতেই নেওয়া হয়েছে এমন উচ্চাভিলাষী পরিকল্পনা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2026-27 অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 3 লাখ কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত এডিপির প্রায় দ্বিগুণ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এনইসি সভায় আগামী অর্থবছরের এডিপি অনুমোদন দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে 1,90,000 কোটি টাকা, বাকিটা আসবে বৈদেশিক ঋণ থেকে। ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল, রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলনও থাকবে এডিপিতে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া
হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। ভঙ্গুর অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে বড় আকারের উন্নয়ন বাজেটের দিকে হাঁটছে সরকার। সততা, দক্ষতা ও সবার সহযোগিতায় এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন মন্ত্রী। লিডারশিপের কমিটমেন্ট ইজ বড় কথা এখানে। একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অন টপ অফ দ্যাট, দ্য লিডারের লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট অ্যান্ড ডাইনামিজম, এগুলো সব ম্যাটার করে। তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, রাষ্ট্র সংস্কারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ থাকায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। 3 মাসের মধ্যে একটি সরকার কতগুলো সিদ্ধান্ত দিয়েছে, কতগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে 3 মাসের মধ্যে। বাংলাদেশ বিশ্বের কাছে একটি নেক্সট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে গ্রহণযোগ্য হয়েছে। আগের সরকারের নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণের কথাও জানান অর্থমন্ত্রী। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সেগুলোকে সীমা দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। 28 মে বৃহস্পতিবার দেশ জুড়ে পালিত হবে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা, দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সে প্রেক্ষিতে আগামী 10 জিলহজ 1447 হিজরি, 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 28 মে 2026 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান ও ওয়েল্ডিং এই 5 সেক্টরে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। সোমবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুষ্ঠিত বাংলাদেশ কাতার 7ম যৌথ কমিটির বৈঠকে এই আগ্রহের কথা জানান কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সামিক আল মাররি। বৈঠকে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমানে 4 লক্ষাধিক বাংলাদেশি কর্মী কাতারের উন্নয়ন কর্মকাণ্ডের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। 2023 সালে 1,07,598 জন বাংলাদেশি কর্মী কাতারে গেছেন উল্লেখ করে তিনি চলতি বছরে আরও বেশি কর্মী নিয়োগের আশা প্রকাশ করেন। দক্ষ শ্রমিক তৈরি করা এবং যাতে আমরা জিরো কস্টে আমরা মানুষ হেসল না হয়, এই যে এখানে এজেন্সি যারা কোম্পানি যাদের মাধ্যমে ভিসা প্রসেসিং হয়, এটা বাংলাদেশের কোম্পানি। এই কোম্পানিগুলোকে আমরা দেশের কোম্পানি, এরা যেন এই মানুষকে হয়রানি না করে, এই বিষয় নিয়ে আমরা আরও তৎপর হব। যখন তখন শ্রমিক ছাঁটাই করে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিকদের বাজেট ভাবনা শীর্ষক আলোচনায় এই কথা বলেন তিনি। উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরির আহ্বানও জানান তিনি। শ্রমিকদের মৌলিক অধিকার রক্ষায় সরকারকে এগিয়ে আসার তাগিদ দিয়ে তিনি বলেন, বাজেট তৈরির সময় শ্রমিকদের না রাখায় তাদের স্বার্থ সংরক্ষণ হয় না। চুক্তি করা হয় কিন্তু মালিক কি সেই চুক্তি মানে? হঠাৎ করে দেখা গেল মেজাজ খারাপ, যে কোনো সময় শ্রমিকদের বেতন বন্ধ করে দিয়ে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। শ্রমিকদের সম্মান প্রতিষ্ঠা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এই নির্বাচনকে ঘিরে শ্রেষ্ঠ উত্তেজনা গবেষণার জন্য চিন্তার বিষয় বলে উল্লেখ করেন তিনি। সোমবার রাজধানীর ইটিআই ভবনের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার পূর্ণ সহযোগিতা করেছে বলেও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে। এতে সিএসি ও 4 কমিশনার সহ উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ, রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় গণমাধ্যম কর্মীদের নিয়োগের বিষয়ে অ্যাডকর নতুন নীতিমালার সমালোচনা করেন সাংবাদিক নেতারা। একজন সাংবাদিক যদি নোটিশ পিরিয়ড দেয় যে আমি অন্য জায়গায় চাকরি করব, নিয়ম অনুযায়ী আমি যেতে চাই, আপনি তারপর থেকে তার বেতনও দিবেন না, বেতন আটকে রাখবেন, তাদের সুযোগ সুবিধা দেবেন না, আবার আইনের বেড়াজালে তাদেরকে আবদ্ধ করবার চেষ্টা করবেন। এটি দ্বিমুখী নীতি। এতে বক্তব্য রাখেন চিফ হুইপ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন। লোকাল গভর্নমেন্টে আমরা আশা করব যে আপনারা এই ধরনের কোন অ্যাক্টিভিটিতে যদি যান, সেটাতে হয়তোবা রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। জনগণ যখন ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তারপর সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা আমাদের দিয়েছিল বর্তমান নির্বাচন। জবাবে সিইসি বলেন, নির্বাচন কেমন হয়েছে তার বিচার করবে দেশবাসী। ইলেকশন যেটা হয়েছে এটা কিরকম হয়েছে না হয়েছে এটা বিচারের ভার আপনাদের উপরে, দেশবাসীর উপরে। আন্তর্জাতিক বিশ্ব দেখেছে। স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। আমাদের কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতা সুলভমানে দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন। এই নির্বাচন সুষ্ঠু করতে ইসি ও সরকার আন্তরিক বলেও দাবি করেন সিইসি। এখানে আমার বলতে কোনো রকমের কোনো দ্বিধা নেই। আগের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনারা ফুল সাপোর্ট দিয়েছেন আমাদেরকে, কোনো রকমের কোনো ইন্টারফেয়ারেন্স ওনারা করেননি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। আন্তরিক মুবারকবাদ। আর যারা বিদায় নিল। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এ সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 1494 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী 15 মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে 389 জনের মৃত্যু হয়েছে, আর হামে আক্রান্ত হয়ে 75 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গে 464 জন মারা গেছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 38,980 জন রোগী। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর উপর একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছে 4 গ্রামের মানুষ। 50 বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে একটি বাঁশের সাঁকো পার হচ্ছেন তারা। ফলে কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনযাত্রায় নেমে এসেছে স্থবিরতা। স্থানীয়দের দাবি, একটি ব্রিজই বদলে দিতে পারে তাদের ভাগ্য। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। ফেনীর ফুলগাজী উপজেলা দরবারপুর ইউনিয়নের জগৎপুর, দৌলতপুর থেকে বড়াইয়া এবং আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মানুষের কাছে মুহুরী নদী যেন এক ভোগান্তির নাম। কেননা প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে নেই কোনো সেতু। ফলে হাজারো মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এই বাঁশের সাঁকো। বর্ষা মৌসুমে স্থানীয়দের দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। নদীর পানি বাড়লে অনেক সময় তলিয়ে যায় সাঁকো। তখন পুরো এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থাও। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কৃষক ও শিক্ষার্থীরা। মাদ্রাসার আর স্কুলের ছাত্র লই, আমাদের কৃষকের জমিও লই, যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আনা অতিরিক্ত কষ্ট হইতেছে। বিরিধারিত হারি না হোলা হাইন মাদ্রাসার স্কুলের বেগুন হই দই গাঙ্গিতে মরি যায়। নদীর এই পার থেকে আসিছে যে আমি পড়ে গেছিলাম। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি এলাকাবাসীর স্বার্থে এই জনবহুল একটা জায়গাতে যদি ব্রিজ স্থাপন করা হয়, এলাকাবাসী উপকৃত হবে। সেতু নির্মাণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা প্রকৌশলী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এক্সেন মহোদয়ের সাথে আলাপ করেছি এবং ওনাকে বলেছি যে এখানে প্রায় 80 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজ লাগবে এবং এই ব্রিজটা হলে এই নদীর দুই পাশে যে 4টা গ্রামের মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং বদলে যাবে পুরো এলাকার চিত্র। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।
ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের পাথর আমদানিকারকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে। শুল্কায়নের জন্য নির্ধারিত সরকারি মূল্য অর্থাৎ অ্যাসেসমেন্ট ভ্যালু $2 কমানোর অনুরোধ ভারতীয় কর্তৃপক্ষ নাকচ করে দেয় পাথর আমদানিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে রাজস্ব হারানোর পাশাপাশি বন্দরে কর্মরত প্রায় 8,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। শহীদুল ইসলামের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। একসময়ের কর্মব্যস্ত সোনা মসজিদ স্থলবন্দরটি এখন কোলাহল মুক্ত, চারিদিকে শুনশান নীরবতা। 1 মে থেকে ভারতের পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু টন প্রতি $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করেছে। ভারতীয় রপ্তানিকারকদের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের পাথর ব্যবসায়ীরা। আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়ে অনুষ্ঠিত সাধারণ সভায়ও আসেনি কোনো সুখবর। মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, পাথর রপ্তানিতে টন প্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু $15 থাকবে। এর প্রতিবাদে সোনা মসজিদ বন্দর দিয়ে প্রায় 20 দিন ধরে পাথর আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। $2 পার্থক্যের কারণে বাংলাদেশের যারা ইম্পোর্টার আছে তারা আর কি এই মালটা ইম্পোর্ট করতেছে না। প্রায় 300-3600 টাকা করে আপনার টন কিনতাম, সেই পাথরটা এখন বর্তমানে আপনার 48-49-50,000 টাকা চাইতেছে। এদিকে আমদানি করা পাথরের প্রায় 20 থেকে 30% নিম্নমানের থাকে। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তার উপর বাড়তি $2 শুল্কায়ন মূল্য যুক্ত হওয়ায় চরম বিপাকে তারা। আমরা আশা করি যে যেন দুই দেশের সমন্বয়ে এটা সমাধান যত দ্রুত সম্ভব সমাধান করলে আমাদের ভালো হয়। পাথর আমদানিতে অচল অবস্থার কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দরে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। 2 মে থেকে পাথর বন্ধ হয়ে গেছে, আমরা সংসার চালা কঠিন হয়ে গেছে। ইনকাম করছিলাম 80 টাকা, এখন কিছুদিন থেকে আবার ট্রেনটা বন্ধ হয়ে গেছে। 10-15 দিন আরো কতদিন যে থাকবে সে আল্লাহই জানে। ইন্ডিয়ান মাল ঢোকে না, ইন্ডিয়ান মাল ঢুকলে আমাদের কি, ইন্ডিয়ান মাল ঢুকতেছে না, আমাদের আসি বসে থাকালা। এদিকে দুদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে উল্লেখ করে ভারতীয় সহকারী হাই কমিশনারকে চিঠি দেওয়ার কথা জানালেন সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। ইতিপূর্বে আমরা ডিসি মহোদয় এবং মালদার ডিএম মহোদয়ের কাছে চিঠি দিয়েছি। বাংলাদেশে রাজশাহী নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার স্যারের কাছেও আমরা বসছি। আমাদের চেম্বারের সভাপতি সহ আমরা 10 সদস্যের একটা টিম রাজশাহীতে বসেছিলাম। স্যার আশ্বস্ত করেছে অতি শীঘ্র এটা সমাধান করার জন্য। আমদানিকারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে শুল্কায়ন মূল্যের এ জটিলতা দ্রুতই সমাধান হবে এমন আশা ব্যবসায়ীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। কুমিল্লায় এবার বাহারি নামের গরু লালন পালন করছেন খামারিরা। 1000 কেজি ওজনের রাজাবাবু আর 600 কেজি ওজনের কালো মানিক সহ ছোট বড় বাহারি নামের গরুগুলো মাতাবে হাটগুলো। জেলায় চলতি বছর সরকারি হিসেব মতে 2.5 লক্ষের উপরে গবাদি পশু ঈদের বাজারে বিক্রির জন্য অপেক্ষায় রয়েছে। চাহিদার তুলনায় দ্রুত থাকবে 12,000 পশু। শাহাবুদ্দিনের তথ্যচিত্রে তাসিন তারিনের প্রতিবেদন। ঈদ উল আজহা সামনে রেখে কুমিল্লার প্রায় 36,080টি খামারে 2,60,000 গরু প্রস্তুত করা হয়েছে। 1000 কেজি রাজাবাবু গরুর দাম হাঁকাচ্ছে 8 লক্ষ টাকা, আর কালো মানিকের দাম 5 লক্ষ টাকা। ঘাস, দানাদার, গম, ছোলা, ভুট্টা সহ দেশীয় খাবার খাইয়ে বড় করেছেন গবাদি পশুগুলো। গেল কয়েক বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম বলছেন খামারিরা। ন্যাচারাল প্রকৃতিতেই আমি মিট প্রোডাকশন করি আর ফ্যাটেনিং করি, আর আমার শুধু ঈদের জন্যই উপলক্ষে আমি গরু পালি। এবার 50টা গরু আমরা রেডি করতেছি এবং আমাদের গরুগুলা সাধারণত মানে ঈদ উপলক্ষে আমরা করি এবং আমাদের এটা হলো আমাদের সবচেয়ে বড় গরু। 30টার মতো রেডি করা হয়েছে এবং আমাদের গরুরে খানা খাবাই দেশীয় খানা খাবাই, যেমন ভেজালমুক্ত কোনো খাবার খাবাই না। গরুরে মনে করেন গোসল মোসল করে ভুসি খোয়াই, ঘাস খোয়াই, আবার রাপ, খোল, ডাইস। এইসব পশু যাতে কোনো রোগে আক্রান্ত না হয় সেজন্য মাঠ পর্যায়ে 10,000 খামারিকে উঠান বৈঠকের মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রস্তুতিটা শুধু এই ক্ষণিকের সময়ের জন্য নয়, আমরা বছরের শুরু থেকে শুরু করেছি। প্রস্তুতির ভিতরে আছে খামারিদের প্রশিক্ষণ দেওয়া, উঠান বৈঠক করা, খামারিদের সচেতন করা যাতে তারা স্টেরয়েড বা কোনো ধরনের ভেজাল ওষুধ ব্যবহার করে গরুকে যাতে মোটা তাজাকরণ না করে। এবার কুমিল্লায় চাহিদা রয়েছে 2,47,000। এর মধ্যে 12,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
রাজধানী বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 7টার দিকে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে 2তলা মার্কেটটির নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। ঢাকার কেরানীগঞ্জে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস 2026 অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় মাতাসাগর মাদ্রাসার অবৈধ কমিটি বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। রংপুরে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর উদ্বোধন করেছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের শাকিরতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক ও হাইজিন পার্সেল বিতরণ করেছে জেলা পরিষদ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় নদী ভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফরিদপুরের খানাঘাট নামের একটি রেস্টুরেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও ব্যবসার ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টানের আয়োজনে 3 দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের আয়োজন করা হয়েছে। শরীয়তপুরে জেনারেল হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে নাচলে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন রাজশাহী বিভাগের কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ। ঈদুল আজহা উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির। দিনাজপুরের বিরলে চলতি বৌর মৌসুমে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনা। সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক বিভাগে সদর উপজেলা এবং বালিকা বিভাগে শাহজাদপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনের সমন্বয় সভা করেছে পুলিশ প্রশাসন। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আসন্ন ঈদুল আজহা ঘিরে মুসলিম বিশ্বজুড়ে যখন উৎসবের আমেজ, তখন ভারতের পশ্চিমবঙ্গে ভিন্ন চিত্র। নবনির্বাচিত বিজেপি সরকার গবাদি পশু জবাইয়ের উপর কঠোর বিধিনিষেধ জারি করেছে। সরকারি এই নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। এতে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাংস ব্যবসায়ীদের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। সমগ্র বিশ্বে যখন পবিত্র কোরবানি ঈদের ব্যাপক প্রস্তুতি চলছে, ঠিক তখনই ভারতে গবাদি পশু জবাইয়ের ওপর কঠোর প্রশাসনিক বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশ্বজুড়ে উৎসবের আমেজ থাকলেও ভারতের এই আকস্মিক আইনি কড়াকড়িতে স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মাংস ব্যবসায়ীদের ঈদের আনন্দ অনেকটাই ম্লান হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার সম্প্রতি 1950 সালের প্রাণী সম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবৎ করেছে। গবাদি পশু জবাই করার জন্য জবাইয়ের উপযুক্ত প্রশংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনটিতে বলা হয়েছে 14 বছরের নিচে বয়স এমন গবাদি পশুকে বলি দেওয়া যাবে না। পৌরসভার চেয়ারম্যান ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রথমে প্রাণীটিকে দেখে ঠিক করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি কিনা। পশুটি যদি বিকলাঙ্গ হয় বা সন্তান প্রজননে অক্ষম হয়, সেক্ষেত্রেও কর্মকর্তা কোরবানি দেওয়ার সার্টিফিকেট ইস্যু করতে পারেন। এছাড়াও প্রয়োজনীয় সনদপত্র থাকা সত্ত্বেও খোলা জায়গায় পশু জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশুটিকে অবশ্যই পৌর কসাইখানায় বা স্থানীয় প্রশাসন কর্তৃক মনোনীত কোনো কসাইখানায় নিয়ে যেতে হবে। এই বিধান লঙ্ঘনকারীদের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, 1000 রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
কোরবানি ঈদের আগে এই নির্দেশ আসায় পশ্চিমবঙ্গের কিছু গবাদি পশুজাত মাংস ব্যবসায়ীদের ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিবিধ সম্প্রদায়ের বাস, যে যার মতো করে ধর্মাচরণ করে আসছেন। রাজ্য সরকারের নয়া নির্দেশিকার পর সংখ্যালঘুদের মধ্যে একরকম অস্থিরতা তৈরি হয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের জয়ের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। প্রথম টেস্টে 104 রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও চালকদের আসনে রয়েছে টাইগাররা। অন্যদিকে ম্যাচও সিরিজ বাঁচাতে শেষ ইনিংসে পাকিস্তানকে করতে হবে 437 রান। আর ম্যাচের চতুর্থ দিনে সিলেটের উইকেট চিরচারিতভাবে স্পিনারদের জন্য দারুণ কার্যকরী হয়ে উঠবে। তবে সকালের প্রথম সেশনে পেসাররাও উইকেটের ফাটল ও আর্দ্রতা ব্যবহার করে বাড়তি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। 10টি উইকেট তুলে নিতে পারলেই পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। খেলা খবর ফুটবল। 2026 ফিফা বিশ্বকাপের জন্য নেইমার জুনিয়রকে অন্তর্ভুক্ত করে 26 সদস্যের ঘোষণা করেছে ব্রাজিল। 2023 সালের অক্টোবরে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘদিন পর তিনি জাতীয় দলে ফিরলেন। গত মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজিয়ামে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধান কোচ কার্লো আনচেলতি। এছাড়া দলে বড় চমক এন্দ্রিক ও অভিজ্ঞ কাসিমিরোর। তবে দলে জায়গা পায়নি রদ্রিগো, থিয়াগো সিলভার, জোয়াও পেদ্রো ও আন্তোনির মতো খেলোয়াড়রা। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সংসদে ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আজ 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন সরকার প্রধান। অ্যাসেসমেন্ট ভ্যালু $2 কমানোর দাবি নাকচ ভারতের। পাথর আমদানিতে অনিশ্চয়তা, রাজস্ব হারানোর পাশাপাশি বেকার হয়ে পড়েছে শ্রমিক। ফেনীর মুহুরী নদীতে ব্রিজের অভাবে দুর্ভোগ মানুষ। 50 বছর বাসের সাঁকো দিয়ে পারাপার। কৃষি, শিক্ষা ও দৈনন্দিন জীবনে নেমে এসেছে স্থবিরতা। এবং কুমিল্লায় 2.5 লক্ষাধিক গবাদি পশু বিক্রির অপেক্ষায়। কুরবানির চাহিদা মিটিয়েও দ্রুত থাকবে 12,000। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।